দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা সভাকবি সেটির আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা লেখক সম্পর্কে সামান্য একটু জেনে নেব, তারপর আমরা এই যে লেখাটি রয়েছে সেই লেখাটির আমরা পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনা করব। চলো তাহলে বেশি কথা না বলে আমরা প্রথমে আগে আমাদের শৈলজানন্দ সম্পর্কে সামান্য একটু জেনে নেই। 1901 খ্রিস্টাব্দে রানীগঞ্জে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা সাহিত্যিক। তিনি কল্লোল ও কালিকলম যুগের একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন। 3 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছিলেন। তার মাকে হারিয়ে তিনি বর্ধমানে তার মামা বাড়িতে দাদামশাই রায় সাহেব মৃত্যুঞ্জয় বাবুর কাছেই ছোট থেকে বড় হয়েছিলেন। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের যে দাদামশাই, সেই দাদামশাই ছিল সেখানকার একজন বড় কয়লা ব্যবসায়ী। তিনি যখন বর্ধমানে একটি স্কুলে পড়তেন সেই সময় তার সাথে বন্ধুত্ব হয়েছিল কাজী নজরুল ইসলামের। যখন নজরুল ইসলামের সাথে তার সখ্যতা অর্থাৎ বন্ধুত্ব তৈরি হয়েছিল, তখন শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখতেন পদ্য আর নজরুল ইসলাম লিখতেন গদ্য। আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার সময়ই তারা পড়াশোনার পাঠ চুকিয়ে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফিরে এসে কলেজ ভর্তি হয়েছিলেন, কিন্তু অনেক কারণ থাকায় তিনি কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি। তখন তিনি বাংলায় শর্ট হ্যান্ড রাইটিং শিখেছিলেন এবং এই শর্ট হ্যান্ড রাইটিং লেখা শিখে তিনি একটি চাকরিতে ঢুকেছিলেন। তিনি চাকরি পেয়েছিলেন একটি কয়লা কুঠিরে, কিন্তু সেই চাকরি তার বেশি দিন থাকেনি বা তিনি সেখানে বেশি দিন কাজ করেননি। তিনি সেই চাকরি ছেড়ে পুরোপুরিভাবে নিজেকে সাহিত্য জগতে প্রবেশ করিয়েছিলেন। বাঁশরী নামক একটি পত্রিকা ছিল সেই সময়। সেই বাঁশরী নামক পত্রিকায় আত্মঘাতীর ডায়েরি যখন প্রকাশিত হয়েছিল, সেই সময় এটি প্রকাশিত হলে তার দাদামশাই সেই লেখাটি পড়ে ভীষণ ক্ষেপে গিয়েছিলেন এবং তাকে তার মা বাড়ি ত্যাগ করতে হয়েছিল। তখন তিনি বাধ্য হয়ে কলকাতায় চলে আসেন এবং কলকাতায় আসার পরে তার সাথে অনেক নামি দামি মানুষের পরিচয় হয়। এই নামি দামি ব্যক্তিগুলির মধ্যে ছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, প্রবোধ কুমার সান্যাল, পবিত্র গঙ্গোপাধ্যায়। এই সমস্ত নামি দামি ব্যক্তিবর্গের সাথে তার পরিচয় ঘটেছিল। তারপর ধীরে ধীরে তিনি বিভিন্ন পত্রপত্রিকার সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন এবং আমরা দেখতে পাই সেই সময় তিনি কল্লোল এবং কালিকলম যে পত্রিকা, সেই পত্রিকার সাথে অঙ্গাঙ্গিভাবে বা নিবিড়ভাবে যুক্ত হয়ে পড়েছিলেন। তিনি উপন্যাস এবং গল্প সহ প্রায় 150টি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি তো অনেক গ্রন্থ লিখেছেন, আমরা এখনই বললাম। তো সেই অনেক গ্রন্থর এতগুলি নাম তো আমরা বলতে পারবো না, আমরা মোটামুটি কয়েকটি উল্লেখযোগ্য তার গ্রন্থের নাম বলছি। তো সেই উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে ছিল কয়লা কুঠির দেশে, আজ শুভদিন, আমি বড় হব, আজ শুভদিন, ঝড়ো হাওয়া, যে কথা বলা হয়নি ইত্যাদি উল্লেখযোগ্য। শুধু তিনি যে সাহিত্যে মনোনিবেশ করেছিলেন তা নয়, তিনি নিজেও অনেক ছবি পরিচালনা করেছেন। দেখো, আমরা লেখক সম্পর্কে আর বলবো না। আমরা এবার যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে সভাকবি যে গদ্যটা রয়েছে, সেই গদ্যটি এখন আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। চলো তাহলে এবার শুরু করছি। এক যে ছিল রাজা, রাজার মস্ত বড় রাজত্ব, যেমন নাম তার তেমনি প্রতিপত্তি। আমরা এখানে একটি রাজার পরিচয় পাই। রাজার যেমন চারিদিকে নাম যশ খ্যাতি ইত্যাদি ছিল, তেমনি তার প্রচুর সয় সম্পত্তি বা প্রতিপত্তিও ছিল। রাজার কাজ নেই, কর্ম নেই, সারাটা দিন শুধু বসে বসে খায় আর ঘুমায়। দিন তার যেন কিছুতেই কাটতে চায় না। দেখো, একটা রাজার তো প্রচুর কাজ থাকে, রাজ্য শাসন, এছাড়াও প্রজাদের বিভিন্ন আবদার, তাছাড়াও আরো অনেক ধরনের কাজ। তো এই রাজার তেমন কোনো কাজ ছিল না, সারাদিন শুধু ঘুমানো আর শুয়ে থাকা, এটাই তার কাজ। আর এজন্য তার সময় কিছুতেই কাটছিল না। কি আর করে, মানুষের একটা নেশা তো চাই। অনেক ভেবেচিন্তে রাজার এক ভারী মজার নেশা ধরলো।
কবিতা লেখার নেশা। দেখো, প্রত্যেকটি পুরুষ মানুষের একটা করে নেশা থাকেই কম বেশি। তো সেক্ষেত্রে রাজা একটি নেশা অবলম্বন করলো। সেই নেশাটি হলো কবিতা লেখার নেশা। দিনে বিশ্রাম নেই, রাতে ঘুম নেই, দিনরাত শুধু দেখা যায় সাদা কাগজের ওপর খসখস করে রাজা বাহাদুর কলম চালাচ্ছে আর কবিতা লিখছে। কিন্তু কবিতা লেখা বড় সহজ কথা নয়। মিলের পর মিল ভেবে ভেবে রাজার মাথা গেল খারাপ হয়ে। দিনরাত কেমন যেন উন্মনা ভাব, ডাকলে সাড়া দেয় না, ভালো করে কথা বলে না। কবিতা লেখা কি আর সহজ কাজ বলো? কবিতা লিখতে লিখতে একটা সাদা কাগজের উপরে খসখস করে শুধু কলম চালালেই তো হবে না। কবিতা লিখতে গেলে অনেক তাল, লয়, ছন্দ ইত্যাদি মেনটেন করতে হয়। এত কিছু চিন্তা ভাবনা করে রাজার মাথা খারাপ হয়ে গেল। রাজা কাউকে আর পাত্তাই দেয় না, সবসময় শুধু চিন্তা করতেই ব্যস্ত। কেউ ডাকলে তিনি সাড়া পর্যন্ত দিতেন না। রানী একদিন জিজ্ঞাসা করলে, কি করো সব? রাজা বললেন, কবিতা লিখি। রানী বলল, কই শুনি তোমার কবিতা। রাজা একটি একটি করে কবিতা পড়ে আর রানীর মুখের পানে তাকায়। রানী বলে, চমৎকার। এবার রানী তো বুঝতে পারছে যে রাজা কিছু একটা কাজ করছে, কিন্তু রাজা কি কাজ করছে সেটা বুঝতে পারছে না। তখন রানী গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা রাজা মশাই, আপনি কি করছেন? তখন তিনি বললেন যে আমি কবিতা লিখছি। তো তাহলে শোনান। রাজা এক এক করে কবিতা পড়ছে আর স্ত্রীর দিকে তাকাচ্ছে। স্ত্রী বলছে, ভারী চমৎকার হয়েছে কবিতা। রাজার খুশির আর সীমা নেই। 5 নম্বর কবিতাটি ছিল একটুখানি বড়। রাজা সেটি পড়ে শেষ করে রানীর মুখের পানে তাকাতেই দেখে রানী ঘুমিয়ে পড়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো কেমন কবিতা লিখেছে রাজা। 5 নম্বর কবিতাটা একটু যেহেতু বড় ছিল, তাই সেটি যখন আবৃত্তি করছিল রানী এদিকে ঘুমিয়ে পড়েছে। মানে রানীর এই যে ব্যাপারটি কিছুটা বোরিং লেগেছিল, না হলে কেউ ঘুমোয় কবিতা শুনতে শুনতে? রাজা একটুখানি হাসলে, হেসে কবিতার খাতাটি দিলে বন্ধ করে। রাজা বোকা ছিল না, বুদ্ধি ছিল তার অসাধারণ। কবিতার খাতা সেই যে বন্ধ করলো, একটি দিনের তারেও সেটি আর তাকে খুলতে দেখা গেল না। রাজা বুঝতে পেরেছিল যে রানীর কবিতাগুলো ভালো লাগেনি। রাজার মন রাখার জন্য তিনি চমৎকার বলেছিলেন। সেই যে তিনি বুঝতে পেরে কবিতার ডায়েরিটা বন্ধ করেছিল, তারপর থেকে সেই কবিতার ডায়েরি আর কখনো খোলেনি। পাত্র, মিত্র, সভাসদ সবাই অবাক। মন্ত্রী জিজ্ঞাসা করলো, কবিতার নেশা কি আপনার কেটে গেল রাজা? রাজা বললেন, হ্যাঁ, কবিতার নেশা বড় সাংঘাতিক নেশা মন্ত্রী। এ নেশা সকলের ধাতে সহ্য হয় না। তার যে সভাসদ ছিল, মন্ত্রী ছিল, আরো যারা যারা তার সভায় থাকতো, তারা জিজ্ঞেস করলো, আচ্ছা রাজামশাই, আপনার কবিতার লেখার যে নেশাটি সেটা কি কেটে গেল? বললো, হ্যাঁ কেটে গিয়েছে, কারণ কবিতা সবাইকে শুট করে না, মানে কবিতা সবার ধাতে সয় না। তারপর হঠাৎ একদিন রাজার মাথায় কি খেয়াল চাপলো, মন্ত্রীকে ডেকে বলল, রাজ্যে প্রচার করে দিন, যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবে তাকে আমি আমার সভাকবি করব। সংবাদটা যেই প্রচারিত হওয়া, ব্যাস তার পরের দিন থেকে গাদা গাদা কবিতা আসতে লাগলো রাজার দরবারে। কবি আর কবিতার দায়ে মন্ত্রীর অবস্থা হলো ঠিক পাগলের মতো। মন্ত্রী তাকে একটা সাজেশন দিয়েছিল যে আপনার রাজসভার যে একটি প্রচার করে দিন যে আপনার রাজত্বে যদি কেউ ভালো কবিতা লিখে আপনার মন গলাতে পারে, তাহলে তাকে আপনি সভাকবি করবেন। তো তারপর যখনই এটা এলান করলো বা যখনই সেটা প্রচার করলো, তারপর থেকে চারদিকে সেই কবিতা লেখার একটা ঢল পড়ে গেল এবং রাজার কাছে গাদা গাদা কবিতা। রাজা তো আর পড়তে পারবে না, সব ভার দিয়েছে মন্ত্রীকে। মন্ত্রী পাগল হয়ে গেল কবিতার চাপে। মন্ত্রী রাজাকে গিয়ে বললে, কবিতার আমি কিছুই বুঝি না রাজা, বিচারের ভার আপনিই গ্রহণ করুন। রাজা এতদিন পরে আবার একটা কাজের মতো কাজ পেল। পর্বত প্রমাণ কবিতার স্তূপ একটি একটি করে পড়তে লাগলো। রাজার তো তেমন কাজ ছিল না, আবার সে একটি কাজ পেল, কবিতা বাছাই করার কাজ। কোনটি ভালো সেটি বাছাই করার কাজ। সেই বাছাইয়ের কাজ করে রাজার খুব ভালো লাগলো। 3 মাস লাগলো তার কবিতাগুলি পড়ে শেষ করতে। অধিকাংশই বাজে। মাত্র 25টি কবিতা মনে হলো যেন কবিতার নেশায় মশগুল হয়ে লেখা। এই 25 জন কবিকে ডেকে পাঠানো হলো। দেখো, পাহাড়ের মতো কবিতা পড়েছিল, অনেকগুলি আর কি, এক কথায় পাহাড় তো আর নয়, বোঝাতে চেয়েছে অনেকগুলি। তো এতগুলি কবিতা থেকে ঝাড়াই বাছাই করা একটু মুশকিলের ব্যাপার। তো সেক্ষেত্রে ঝাড়াই বাছাই করে মাত্র 25টি কবিতা শর্টলিস্টেড করা হলো। সেই কবিতাগুলির
মধ্যে রাজার সবচেয়ে ভালো লেগেছে তাহলে কয়টি? 25টি। সে কজনকে ডাকা হলো। আনন্দে আত্মহারা হয়ে এই 25 জন কবি রাজার দরবারে এসে হাজির। সকলেই এলো রাজার সভাকবি হবার আশায়, কিন্তু রাজার বিচার শুনে তাদের চক্ষু স্থির। কাজ নেই বাবা সভাকবি হয়ে, তারা তখন পালাতে পারলেই বাঁচে। রাজা এই 25 জনের উদ্দেশ্যে একটি বিচার দিয়েছিল এবং যেটি তাদের মোটেই পছন্দ হয়নি। তারা সেখান থেকে পালাতে পারলেই যেন বাঁচে। কি বিচার সেটি এবার আসবে। রাজার হুকুমে রাজবাড়ির সদর ফটক গেল বন্ধ হয়ে। প্রহরীরা তাদের যেতে দিল না। রাজা বলল, এই 25 জন কবিকে কয়েদখানায় বন্ধ করে রাখো। দিনে মাত্র একবার করে খেতে দাও, আর প্রত্যেককে বলে দাও কবিতা যেন তারা না লেখে। তাহলে সেই অর্ডারটি কি ছিল? প্রত্যেককে এখানে বন্দি করা হবে, একবার করে দিনে খেতে দেওয়া হবে এবং কাউকে কবিতা লিখতে দেওয়া যাবে না, অর্থাৎ কবিতা লেখা তাদের বন্ধ করে দেওয়া হলো। রাজার আদেশ। কি আর করবে, সেই দিন থেকে এই দুর্ভাগা 25 জন কবি নিরতিশয় নির্যাতন সহ্য করে কয়েদখানায় বন্দি হয়ে রাখলো। এখন রাজার আদেশ, কিছু তো আর করা যাবে না, বাধ্য হয়ে তারা কয়েদখানায় বন্দি হয়ে গেল। 1 মাস পরে রাজা নিজে গেল তাদের দেখতে। দেখলো তাদের দুর্দশার এক শেষ। অনাহারে, অনিদ্রায় আর দুর্ভাবনায় প্রত্যেকের শরীর হয়েছে শীর্ণ কঙ্কালসার। দেখলে আর সহজে চিনতে পর্যন্ত পারা যায় না। এক বেলা করে খেতে দিয়েছে, কোনো রকম সেখানে স্বাধীনতা নেই। তো সেই পরিস্থিতিতে তারা কঙ্কালের মতো হয়ে গিয়েছে এবং তাদের মন মেজাজ কারো ভালো নেই। প্রত্যেকে প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিল। অনুসন্ধান করে দেখা গেল 25 জন কবির মধ্যে মাত্র 3 জন রাজার আদেশ অমান্য করে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখছে। যারা ধরা পড়ল তারা তো ভেবেই অস্থির, আবার কি শাস্তি হয় কে জানে। এই 3 জন কবিকে রাজা বলল, ধরে রাখো, বাকি 22 জনকে ছেড়ে দাও। 25 জন কবির মধ্যে মাত্র 3 জন লেখালেখির কাজ করে গিয়েছিল, তাও আবার লুকিয়ে লুকিয়ে। অতএব তাদেরকে ধরে রেখে বাকি যে 22 জন, সে 22 জনকে রাজা ছেড়ে দিল। 22 জন কবি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল। বাড়ি গিয়ে কিন্তু দেখে রাজা অবিচার করেননি, তাদের বাড়িতে রীতিমতো টাকা পাঠিয়ে দিয়েছে। এদিকে যে 3 জন কবিকে ধরে রাখা হয়েছে, রাজা বলল, ডাকো তাদের। রাজা যে শুধু তাদের বন্দি করে রেখেছে তা নয়, তাদের বাড়িতে যথারীতি টাকা পাঠিয়ে দিয়েছে। অতএব তাদের পরিবার কিভাবে চলবে না চলবে সমস্ত খেয়াল রাজা রেখেছে। এবার যে 3 জনকে তিনি আটকে রেখেছিলেন তাদেরকে আবার রাজার সামনে ডাকা হলো। রাজা এই 3 জনকে ডেকে 3খানি বাড়ি দিল, প্রচুর অর্থ দিল, বলল, দেশে থেকে স্ত্রী পুত্র এনে পরম আনন্দে তোমরা এইখানে বাস করো, কিন্তু একটি কথা, কবিতা আর তোমরা লিখতে পারবে না। এবার যে 3 জন ছিল 3 জনকে বড় বড় বাড়ি করে দিল। বলল, তোমাদের যেখানেই বাড়ি হোক, আজ থেকে তোমরা এখানেই থাকবে, কিন্তু একটাই শর্ত, তোমরা লেখালেখির কাজ করতে পারবে না। তাদের পশ্চাতে রইল রাজার গুপ্তচর। কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য। আর কেনই বা কবিতা লিখবে? প্রচুর ঐশ্বর্য লাভ করে নিশ্চিন্ত নির্ভাবনায় স্ত্রী পুত্র পরিবার নিয়ে যারা বাস করছে, অন্তরের এক ক্ষণিক বিলাসে তাদের কি বা প্রয়োজন? তাহলে রাজা তো সবকিছু দিয়ে দিয়েছে, ঐশ্বর্য সম্পত্তি সব, তাহলে আমি কবিতা কেন লিখবো? তাদের তো ওগুলো দিয়েই দিন যাপন হয়ে যাবে। সেক্ষেত্রে গুপ্তচর তো ছিলই, কে কবিতা লিখছে না লিখছে সমস্ত খবর রাজার কাছে এসে পৌঁছেই যেত। যাই হোক, তাদের কবিতা লেখা নিষেধ করে দিয়েছিলেন রাজা। কবিতা লেখা বোধ হয় তারা ছেড়েই দিল। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এই 3 জনের মধ্যে একজন হঠাৎ একদিন ধরা পড়ল। নিতান্ত সঙ্গোপনে সে নাকি আবার কবিতা লিখছে। গুপ্তচর নিয়ে এলো তাকে রাজার কাছে ধরে। রাজা জিজ্ঞাসা করলো, লুকিয়ে লুকিয়ে আপনি কবিতা লিখছেন? এই যে 3 জন ছিল, 3 জনের মধ্যে একজন কবিতা লেখার নেশা ছাড়তেই পারেনি। তিনি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখছিলেন। রাজার গুপ্তচর সেটি দেখে ফেলেছে এবং তাকে ধরে রাজার কাছে সে নিয়ে এসেছে। রাজা জিজ্ঞেস করলো, আপনি এখনো কবিতা লিখছেন? কবি বলল, হ্যাঁ রাজা, আপনার দেওয়া ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন, কবিতা না লিখতে পেলে আমি মরে যাব। রাজার মুখে হাসি ফুটলো, বলল, ডাকো মন্ত্রীকে। মন্ত্রী এলো। রাজা বলল, এতদিন পরে আমার কবিতার বিচার শেষ হলো মন্ত্রী, ইনি আমার সভাকবি। কবি জিজ্ঞাসা করলে, আমার কি করতে হবে রাজা? রাজা বলল, মনের আনন্দে আজ থেকে আপনি কবিতা লিখবেন। তাহলে যেই কবিটি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখছিলেন তাকে রাজা তার সভাকবির পদে বসালেন এবং বললেন, আজ থেকে আপনার আর কোনো কাজ নাই, মনের আনন্দে আপনি শুধুমাত্র কবিতা লিখেই যান। এটি হলো এই সভাকবি যে গল্প, সেই গল্পের লাইন ধরে ধরে
আলোচনা। আমরা এবার এই সভাকবি গল্পের কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সভাকবি রচনাটিতে রাজা সারাটা দিন কি করত? সারাদিন বসে বসে খেত আর ঘুমাতো। সভাকবি গদ্যটির রচয়িতা কে? সভাকবি গদ্যটির রচয়িতা শৈলজানন্দ মুখোপাধ্যায়। কি আর করে একটা নেশা তো চাই। সভাকবি রচনাটিতে উদ্ধৃত মন্তব্যটি কার সম্বন্ধে করা হয়েছে? উদ্ধৃত মন্তব্যটি রাজার সম্বন্ধে করা হয়েছে। ভেবে ভেবে রাজার মাথা গেল খারাপ হয়ে। কি ভেবে ভেবে রাজার মাথা খারাপ হয়েছিল? মিলের পর মিল ভেবে। অনেক ভেবে চিনতে রাজা এক ভারী মজার ড্যাশ ধরলেন। রাজা কি ধরলেন? রাজা ধরলেন নেশা। সভাকবি রচনাতে রাজা কিসের নেশা ধরেছিলেন? রাজা কবিতা লেখার নেশা ধরেছিলেন। দিনে বিশ্রাম নেই, রাত্রে ঘুম নেই, দিনরাত শুধু দেখা যায়। কার সম্পর্কে বলা হয়েছে? উদ্ধৃত উক্তিটি রাজার সম্পর্কে বলা হয়েছে। কি করো ওসব? কে জিজ্ঞাসা করেছিলেন? কথাগুলি জিজ্ঞাসা করেছিলেন রানী। রাজা রানীকে কবিতা পড়ে শোনালে কি বলে প্রশংসা করেছিল? রাজা রানীকে কবিতা পড়ে শোনালে রানী চমৎকার বলে প্রশংসা করেছিলেন। রাজার আর খুশির সীমা নেই। কেন? রাজার খুশির সীমা ছিল না, কারণ তিনি রানীর প্রশংসা পেয়েছিলেন। রাজার রানীকে শোনানো কবিতার মধ্যে কোন কবিতাটি বড় ছিল? রাজার রানীকে শোনানো কবিতার মধ্যে বড় ছিল 5 নম্বর কবিতাটি। রানী কত নম্বর কবিতা শোনার পর ঘুমিয়ে পড়েছিলেন? রানী ঘুমিয়ে পড়েন 5 নম্বর কবিতা শোনার পর। রানীকে কবিতা শোনানোর পর রাজা আর কোনোদিন কবিতার খাতা খোলেননি কেন? রাজা তার কবিতা লেখার অক্ষমতা বুঝতে পেরেছিলেন। মিত্র সভাসদ সবাই অবাক। কেন? রাজা হঠাৎ কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন বলে। মন্ত্রীর অবস্থা হলো ঠিক পাগলের মতো। কেন? মন্ত্রীর অবস্থা হলো ঠিক পাগলের মতো, কারণ কবি আর কবিতার দায়ে। এতদিন পরে রাজা একটা কাজের মতো কাজ পেল। কি কাজ? রাজা কাজ পেয়েছিল কবিতা নির্বাচন করার। জমা পড়া কবিতাগুলি পড়তে রাজার কতদিন সময় লাগলো? জমা পড়া কবিতাগুলি পড়তে রাজার 3 মাস সময় লেগেছিল। রাজা কতগুলি কবিতা নির্বাচন করেছিলেন? রাজা 25টি কবিতা নির্বাচন করেছিলেন। রাজার হুকুমে রাজবাড়ির সদর ফটক বন্ধ হয়েছিল কেন? যাতে নির্বাচিত 25 জন পালাতে না পারে। কয়েদখানায় 25 জন কবিকে দিনে কতবার খাবার দেওয়া হতো? কয়েদখানায় 25 জন কবিকে দিনে একবার খেতে দেওয়া হতো। কয়েদখানায় রাজা 25 জন কবিকে কতদিন পর দেখতে গিয়েছিলেন? কয়েদখানায় রাজা 25 জন কবিকে 30 দিন পর দেখতে গিয়েছিলেন। কয়েদখানায় 25 জনের মধ্যে কতজন লুকিয়ে লুকিয়ে কবিতা লিখেছিল? কয়েদখানায় 25 জনের মধ্যে 3 জন লুকিয়ে লুকিয়ে কবিতা লিখেছিল। বন্দি কবিদের মধ্যে কতজন ছাড়া পেয়েছিল? বন্দি কবিদের মধ্যে 22 জন ছাড়া পেয়েছিল।